দর্শক বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আসলে আজকে আপনাদেরই প্রশ্ন থেকে বেছে নেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসলে অনেকেই এই প্রশ্নটা করেন, উপোস কি শরীর ডিটক্স করে, কিংবা ইন্টারমিটেন্ট ফাস্টিং সেটা কি সকলের জন্য নিরাপদ? ডায়াবেটিস, থাইরয়েড, গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে কি উপোস করা যাবে? আজ আমরা উপোসের বৈজ্ঞানিক ভিত্তি, তার উপকার, অপকারিতা এবং কারা করতে পারেন কারা করতে পারেন না সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট চিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি। আমি স্যারের কাছে যাব। আমি জানি আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, আপনাদের সব প্রশ্নের উত্তর আজকের আলোচনায় পাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকার অনুরোধ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন সকলের মধ্যে। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। স্যার, আসলে এই উপোস বা ফাস্টিং, ইন্টারমিটেন্ট ফাস্টিং, এই কথাগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে কিছু হলেই, কখনো ওজন কমানোর কিংবা কখনো সুগার কন্ট্রোল কিংবা অন্যান্য যে কোনো কারণে উপোসকে বা ফাস্টিংকে একটা নিরাপদ পথ হিসেবে বেছে নেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আপনি একটু যদি শুরুতেই বলেন যে আসলে উপোসের বা ফাস্টিং এর বৈজ্ঞানিক ভিত্তিটা ঠিক কি, এটা ঠিক কেন করা হয়? আসলে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা এত জনপ্রিয় হচ্ছে ওজন কমানোর একটা টুল হিসাবে। এর মাধ্যমে ওজন কমে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এবং যাদের আনকন্ট্রোলড সুগার, মানে ওষুধ খেয়েও কমছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু উপকার হয়। কিন্তু সবচেয়ে আগে জানতে হবে কারা কারা করতে পারবেন না। টাইপ 1 ডায়াবেটিসের পেশেন্টরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন না। 18 বছরের নিচে ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন না। যারা প্রেগনেন্ট বা ব্রেস্ট ফিডিং, ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন না। আর যাদের ইটিং ডিসঅর্ডার আছে, মানে অনেক সময় বিঞ্জ ইটিং করে, এরকম যাদের আছে সাইকোলজিক্যাল প্রবলেম, তারা কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে যাবেন না। এর বৈজ্ঞানিক ভিত্তিটা অ্যাকচুয়ালি 50 বছর আগে থেকে এসেছে। 50 বছর আগে যখন টিভি বা আমাদের মোবাইল এগুলো এত ছিল না, বা টিভি বন্ধ হয়ে যেত রাত 9টায়, 24x7 এন্টারটেনমেন্ট ছিল না, তখন আমরা রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়তাম, সকালে উঠতাম, হাঁটতাম, খেলতাম। এখন তো আমরা সব সময় না অনলাইনে থাকি অথবা টিভি দেখি, এবং দেখতে দেখতে খাই আর খেতে খেতে দেখি, দুটো একই ব্যাপার। এবার দেখা গেছে যদি আমরা দিনে 3 বার খাওয়া আর একটা স্ন্যাক্স খাই, তাহলে যে পরিমাণ ক্যালোরি আমরা নিই, সেই ক্যালোরিটা আপনাদের সেই দিনের খরচ হয়ে যায় যদি কেউ কাজও করে। সুতরাং এক্সেস ফ্যাটটা বার্ন আউট হতে পারে না। তাহলে এক্সেস ফ্যাটটা বার্ন আউট করার উপায় কি? আয়দার আরো বেশি খাটা, যেটা অনেকের পক্ষে সম্ভব না, অথবা ইন্টারমিটেন্ট ফাস্টিং, মানে এখানে কিছু সময় মানুষ, মানে সে নিজে খাবে না, শুধু জল খেতে পারে, লিকার টি খেতে পারে, ব্ল্যাক কফি খেতে পারে, গ্রিন টি খেতে পারে, কিন্তু এছাড়া আর কিচ্ছু খাবে না। মোটামুটি 14 ঘন্টা উপোস করবে, বাকি যা রেস্ট 10 ঘন্টা আছে সেটা খেলো, কিন্তু খাওয়ার ক্যালোরিটা কম হলো। এতে কি হয়, শরীরের মেটাবলিক পাথও এটা সুইচড হয়। কি হয়, যখন মানুষ উপোস করে থাকে, মানুষের শরীরের তো ক্যালোরি দরকার, সেটা ফ্যাট বার্ন করে আসে। ফ্যাট বার্ন করে ক্যালোরিটা আসে বলে সেই সময় তার ওজন কমাতে সাহায্য করে। সুতরাং ইন্টারমিটেন্ট ফাস্টিংটা অনেক রকমের হয়। খুব সেফ হচ্ছে 12 ঘন্টার ফাস্টিং, 12 ঘন্টা খাওয়া। সেটা যে কেউ আপনারা করতে পারেন। সন্ধ্যে 7টা-8টার মধ্যে খেয়ে নিন, সকাল 7টা-8টায় ব্রেকফাস্ট করবেন, মাঝে শুধু জল বা লিকার টি খেলেন, কিন্তু তাতে না খুব বেশি ওজন কমে না। 14 ঘন্টা বা 16 ঘন্টা ফাস্টিং যদি থাকা যায়, সেটা যারা পারবে, মানে শারীরিক দিক থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু উপকার হয়। আরেকটা পদ্ধতি আছে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর, 5:2। তার মানে কি, সপ্তাহে 3 দিন, আমি ধরলাম সোম মঙ্গল বুধ খেলেন, বৃহস্পতিবার
একবেলা খেয়ে বাকিটা পুরো উপোস, জলের উপর থাকলেন। আবার পরের 2 দিন খেয়ে আরেকটা দিন উপোস করলেন। অর্থাৎ 5টা দিন নর্মাল, 2টো দিন মোটামুটি ধরে রাখুন 18 ঘন্টা ফাস্টিং করলেন। এটাও একটা পদ্ধতি। সুতরাং যে পদ্ধতিই যান না কেন, বৈজ্ঞানিক ভিত্তি একটাই, আমাদের যে গ্লাইকোজেন স্টোরেজ থাকে আমাদের লিভারে অথবা অ্যাডিপোজ টিস্যুতে, সেটাকে বার্ন করে যাতে আমরা ক্যালোরিটা নিতে পারি, যাতে শরীরের ওজনটা কমে। স্যার এবার একটু আমরা জানবো যে এটা তো ইন্টারমিটেন্ট ফাস্টিং এর কথা আপনি এতক্ষণ বললেন, খুব সুন্দর আমরা তথ্য জানতে পারলাম। এই সময় একটু স্যার বলুন যে কত ধরনের ফাস্টিংটা কত ধরনের হয়, মানে অনেকে তো ধর্মীয় কারণেও করেন এবং অনেকে দীর্ঘদিন ধরে উপোস করে থাকেন কোনো না কোনো কারণে। রমজানের সময় মুসলিমরা সকাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি পুরোপুরি ফাস্টিং করেন। এটা ওনাদের যেটা রয়েছে 1 মাস পুরো এই ব্যাপারটা ওনারা চালান, এবং এটা নিয়ে আমাদের প্রচুর গবেষণা হয়েছে যে রমজানের এফেক্ট কি ডায়াবেটিসের উপর, রমজানের এফেক্ট কি তাদের হেলথ কন্ডিশনের উপর। দেখা গেছে ঠিক সময় মতো তারা যদি খান, অর্থাৎ সকাল 3টে 3:30-র সময় তারা যদি ব্রেকফাস্টটা সেরে নেন এবং সূর্যাস্তের পর 6টা নাগাদ অ্যাডিকুয়েট জল খান, তাহলে কিন্তু রমজানের অসুবিধাটা হয় না। এবার এটা গেল ধর্মীয় কারণে। এবার দেখুন, আমাদের হিন্দু বাঙালি ঘরে কিছু না কিছু কারণে মা এরা উপোস করতে থাকেন। সেটা যে কোনো পুজো আচ্চা হলো, উপোস হলো, সেটা ঠিক ইন্টারমিটেন্ট ফাস্টিং এর মধ্যে পড়বে না। তার কারণ প্রতি সপ্তাহে হয়তো 4টে সপ্তাহ আমি বললাম, ধরা যাক সোমবার করলেন শ্রাবণ মাসে, কিন্তু তাতে তো পুরো ফাস্টিং হচ্ছে হয়তো 16 ঘন্টা। আর অনেকে, যেমন আমি বলবো ভগৎ সিং, 65 দিন উপোস করার পর উনি মারা যান। কারণ উপোস করলে মারা যায় কেন? সে তো জল খাচ্ছে। তাহলে আপনাকে আরজিকর কাণ্ডে একটু যেতে হয়। উপোস থেকে আরজিকর কাণ্ড একটু ঝামেলা না? আপনি দেখেছেন আরজিকর কাণ্ডে যে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট বা যারা ডাক্তাররা অনশন করছিলেন, তারা কিন্তু 4টে জিনিস ওখানে লিখে রাখছিলেন: পালস, ব্লাড প্রেশার, আরেকটা হচ্ছে ইউরিনে কিটোন কতটা, আর সুগার কতটা। এটা কিন্তু প্রত্যেক দিনের তাদের একটা নোট থাকতো। তার মানে আমি মোটা সোটা, আমি নিজেকে মোটাই বলবো, আমি যদি শুধু জল ছাড়া আমি যদি কিচ্ছু না খাই, আমার শরীর কি করবে, মেটাবলিক সুইচ হয়ে যাবে। সে তখন বাইরে থেকে পাচ্ছে না বলে সে ভেতর থেকে আরম্ভ করবে শরীরের ফ্যাট খেতে। যেই শরীরের ফ্যাট এগুলো খেতে আরম্ভ করে, তখন কিটোন বডি তৈরি হয়। এই কিটোন বডি কিন্তু শরীরের পক্ষে বিপজ্জনক, এবং সেই জন্য কিটো অ্যাসিডোসিস হয়ে মৃত্যু অবধি ঘটে। সেজন্য আপনারা বোধহয় দেখেছেন, মনে আছে কিনা জানি না, বছর 2 আগের ঘটনা, যে একজন করে জুনিয়র ডাক্তাররা হসপিটালে তারা নিজেরাই নিয়ে ভর্তি করছিলেন যখন কিটোন বডি 4+ হয়ে যাচ্ছিল, বা ব্লাড প্রেশার ড্রপ করছিল, বা সুগার ফল করছিল। সেরকম আরো অনেক কিছু আছে, সেগুলো আর বলতে চাই না। অনেকে অনেক দিন ধরে উপোস করেও নর্মাল থেকেছেন, সেগুলো নিয়ে বলাটা আমার দরকার নেই। সেটা হয়তো তার নিজের মানে শরীরের ব্যাপার। কিন্তু একটা কথা আমরা বলতে পারি, আফটার 3 days অফ কমপ্লিট ফাস্টিং শরীরে কিটোন বডি আসবেই। সুতরাং কেউ যদি টোটালি না খেয়ে জলের উপর থাকে, 4র্থ দিন থেকে কিটোন বডি আসতে থাকবে। ঠিক। স্যার এবার একটু জানতে চাইবো যে আমরা তো ডায়াবেটিসের ক্ষেত্রে উপোসের বা ফাস্টিং এর কি ভূমিকা সেটা নিয়ে আলোচনা করবো। তার আগে একটু জানতে চাইবো যে ওজন কমানোর ক্ষেত্রে এখন এটা খুব ওভার হাইপ বা হাইপ, এটা খুব ব্যাপারটা যে ওজন কমানোর ক্ষেত্রে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা উপোসের একটা বড় ভূমিকা আছে বলে মানা হয় বা সেই বিশ্বাসটা চলছে। আপনি একটু বলুন যে ওজন কমানোর ক্ষেত্রে উপোস বা ফাস্টিং এর ভূমিকাটা ঠিক কতটা? ওজন কমানোর ক্ষেত্রে ইন্টারমিটেন্ট ফাস্টিং ভালো, কিন্তু বুঝতে হবে যখন ফাস্টিং কেটে যাবে তখন আবার বিরিয়ানি 2 থালা খেয়ে নিলে চলবে না। টোটাল ক্যালোরি একজন মানুষের
মোটামুটি 2000 ক্যালোরি যদি দরকার হয়, সে ফাস্টিং এর পর সেই 2000 ক্যালোরি খাবে, তার প্রচুর খিদে পাবে। তখন যেন বেশি খিদের জন্য সে 3000 ক্যালোরি যদি খেয়ে ফেলে, তাহলে কিন্তু উপোসের কোনো লাভ হবে না। সুতরাং ফার্স্ট হচ্ছে ফুড সিলেকশন, নাম্বার 2 হচ্ছে হাঁটা। আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় ওয়েলথ কি জানেন? হেলদি থাকা। যদি হেলদি আমরা থাকতে পারি, তাহলে এর চেয়ে বেশি সম্পদ আর কারণ নেই। আপনি দেখবেন আজকাল মোটা মানুষে ভরে গেছে। ইন্ডিয়াতে অলমোস্ট 35% অফ ইন্ডিয়ান আর ওবেজ। সুতরাং তাদের কাছে একটা শর্টকাট মেথড হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, যে ঠিক আছে আমি সকাল সন্ধ্যে 7টার মধ্যে খেয়ে নিলাম, আর কিছু খেলাম না, সকালে গিয়ে খেলাম। সুতরাং এটা একটা ওয়েল রেকগনাইজড এবং এটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড। বহু বড় বড় ইনস্টিটিউট এটা ফলো করতে বলে। আপ টু 16 আওয়ার্স, 18 আওয়ার্সটা কিন্তু একদম ভালো হেলদি পার্সন ছাড়া করা উচিত না। আর ডেফিনেটলি আমি যাদের বারণ করলাম 18 বছরের তলায় হলে একদমই করবেন না। আচ্ছা, এবার স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ডায়াবেটিসে বা ইনসুলিন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে উপোস বা ফাস্টিং সেটা কতটা কার্যকর? না, আমরা তো আসল করতে চাইছি হচ্ছে ওজন কমানো। ইন্টারমিটেন্ট যে ফাস্টিং, এটা মেটাবলিক একটা শিফটিং এর কাজ করে। অর্থাৎ আমাদের একটা এনার্জির তো সোর্স থাকবে, এনার্জির সোর্সটা থাকে কার্বোহাইড্রেট। ডিউরিং ইন্টারমিটেন্ট ফাস্টিং আমাদের মেটাবলিক যেটা হয় ওটা সুইচিং হয়ে যায়, তখন কার্বোহাইড্রেটের বদলে ফ্যাট থেকে নিতে থাকে। ন্যাচারালি ফ্যাট বার্ন আউট হলে কিছুটা রোগা হবে, রোগা হলে ইনসুলিন রেজিস্ট্যান্স তো কমবেই, সুতরাং সুগার ইমপ্রুভ হবে। কিন্তু আবার বলছি, যাদের আনকন্ট্রোল ব্লাড সুগার এবং যাদের সুগার হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাওয়ার চান্স আছে, যাদের কিডনি খারাপ, দয়া করে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা বেছে নেবেন না। হুট করে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে, সুগার ফল করার একটা বিরাট সম্ভাবনা থাকবে। আর স্যার উপোসের সময় মাথা ঘোরা, দুর্বলতা বা গ্যাস হয়ে যাওয়া, এগুলো ঠিক কি কারণে হয়, বা এগুলো কাদের ক্ষেত্রে সমস্যা বেশি হতে পারে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের 25 to 30% পপুলেশন তো একটা মাস পুরো উপোস করে থাকে। আমি বলছি না তাদের সবাই করে, মোস্ট অফ দেম 60% অফ মুসলিম কিন্তু রমজান করে এবং তার আগে আমার কাছে পরামর্শ নিতে আসে। ডেফিনেটলি যাদের একটা বাজিয়ে ডিওডিনাল আলসার আছে আমি তাদের বলবো না, যাদের ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ আছে নেই। সুতরাং যারা ভালোভাবে থাকেন, এই গরমে এক্সপোজ যেন তারা বাইরে না হন। আমার এখনো মনে আছে গত বছরের আগের বছর আমি একজনকে পেয়েছিলাম, হিট স্ট্রোকে ভর্তি হয়েছিলেন, সারাদিন জল খাননি, শরীর থেকে ডিহাইড্রেটেড হয়ে গেছে, রিচুয়াল তাকে বারণ করেছে। সুতরাং শ্রমিক যারা, তারা কিন্তু আসল অসুবিধায় পড়ে। সকাল দুপুর 2-3টের সময় গরমের মধ্যেও তাদের কাজ করে যেতে হয়, কিন্তু জল খাওয়া যায় না। কিন্তু এটা ওনাদের অভ্যেস হয়ে গেছে। আমরা সাধারণ মানুষরা যদি চেষ্টা করি, পারবো না। তাহলে স্যার এটা কি বলা যায় যে ওজন কমানোর জন্য বা রোগা হওয়ার জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা খুব ভালো উপায়, নাকি এটা কি গোটাটাই একটা হাইপ বা খুব বেশি আলোচনা হয় যতটা না তার কার্যকরী প্রভাব আছে? না, রোগা হওয়ার প্রথম এবং প্রধান ব্যাপার হচ্ছে আমাকে হাঁটতে হবে। যতটা ক্যালোরি খাচ্ছি তার চেয়ে বেশি ক্যালোরি খরচ করতে হবে। সুতরাং ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা মেথড, কিন্তু দিস ইজ নট দ্য অনলি মেথড। সবচেয়ে ভালো মেথড হচ্ছে কম কার্বোহাইড্রেট খাবো, কম চিনি খাবো, বেশি প্রোটিন খাবো, সকালে 1 ঘন্টা জোরে হাঁটবো, তবেই ভালো থাকতে পারবো। আপনারা তো শুনলেন যে ফাস্টিং বা উপোস যেটাকে নিয়ে প্রচুর আলোচনা হয় চতুর্দিকে, আপনারা অনেকে ইন্টারমিটেন্ট ফাস্টিং করেনও। তাদের ক্ষেত্রেও বলি, যারা সুস্থ মানুষ তারা যদি সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে উপোস বা ফাস্টিং করতে পারেন, তাতে কিন্তু তার একটা ভালো প্রভাব রয়েছে, তার উপকারিতা রয়েছে। কিন্তু যদি সঠিক মানুষ যারা অসুস্থ কিংবা যাদের কোনো সমস্যা থাকতে পারে বলে ডাক্তারবাবুরা মনে করেন, তাদের ক্ষেত্রে উপোস বা ফাস্টিং কিন্তু অনেক সময় বিপদ ডেকে আনতে পারে। কাজেই ফাস্টিং বা উপোস করার আগে একবার চিকিৎসকের পরামর্শ নেবেন, যারা
ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে চাইছেন বা কোনো কারণে ধর্মীয় কারণে উপবাস করতে চাইছেন, উপবাস রাখতে চাইছেন, তারা অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন যে আপনার ক্ষেত্রে উপোস বা ফাস্টিং কতটা উপকারী হতে পারে, কিংবা আপনার ক্ষেত্রে সেটা ক্ষতিকর হয়ে উঠবে না তো। আজকের মধ্যে এখানেই শেষ করবো। যদি এই সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। পরবর্তী কোনো পর্বে আমরা আবার আলোচনা করব আপনাদের প্রশ্নগুলো নিয়ে। আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।